আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এই দুটো বিষয় ক্লিয়ার করব। হ্যাঁ, তো নিউটনের দ্বিতীয় সূত্র বোঝার জন্য তোমাদেরকে ভরবেগ বা মোমেন্টাম এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। দেখো, ভরবেগ পৃথিবীর সবচাইতে সহজ সংজ্ঞা। ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। অনেক কঠিন? একদম সহজ সংজ্ঞা। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। ঠিক আছে, তো আমরা ভরকে কি বলি? মাস, এম। ভরকে আমরা কি নামে ডাকি ফিজিক্সে? এম বা মাস। বেগকে কি বলি? ভেলোসিটি থেকে ভি। তাহলে ভরবেগ কি হবে? ভরবেগ হবে এমবি। ওকে, তাহলে এটা কি? ভরবেগ মানে কি? এমবি, ভর এবং বেগের গুণফল। তাহলে ভরবেগের মাত্রা বলো, একক বলো। ভরের একক কি? মিটার। ভরের একক মিটার। ভরের একক কেজি। এম এর একক কি? বেগের একক এমএস ইনভার্স 1। তাহলে ভরবেগের একক কেজি এমএস ইনভার্স 1। মনে থাকবে? ভরবেগের একক কি? কেজি এমএস ইনভার্স 1। মুখস্থ করতে হবে না, একটু বুঝে বুঝে পড়লে হয়। ভরবেগের একক হচ্ছে কেজি এমএস ইনভার্স 1। মাত্রা নিয়ে আমি আপাতত তোমাদের আলোচনা করতেছি না, বিশেষ করে ক্লাস 9 এর, কারণ তোমরা আগে এককগুলো ক্লিয়ার করো, আমরা আরেকবার পড়ার সময় মাত্রাগুলো সব একবারে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, সহজ লাগবে তখন। অল্প অল্প বিচ্ছিন্ন ভাবে পড়লে এগুলা ভুলাই যায়। তাহলে ভরবেগের একক কি? কেজি এমএস ইনভার্স 1। ভরের একক বেগের একক দুটো পাশাপাশি লিখলেই হবে, কেজি এমএস ইনভার্স 1। আচ্ছা, আমরা আদি মানে কি জানি? আদি বেগ মানে কি? ইউ। আদি বেগ মানে কি? ইউ। শেষ বেগ মানে হলো, আদি বেগ মানে হলো তোমার ইউ। আদি বেগ মানে হলো ইউ, আর শেষ বেগ মানে হলো, শেষ বেগ মানে হলো বি। তাহলে বলো, আদি ভরবেগ সমান কি হবে? আদি ভরবেগ সমান কি বলবা? এম ইউ। বরের সাথে জাস্ট ব্যাগকে গুণ করবা। আদি ভরবেগ মানে কি? এম ইউ। আর শেষ ভরবেগ মানে কি? এম বি। সহজ বিষয় একদম। ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফল। যখন তুমি আদি বেগ স্পেসিফিকলি বলে দিবা, তখন ইউ হিসাব করবা বি এর জায়গায়। তুমি যখন শেষ ভরবেগ বলবা, তখন বি হিসাব করবা। কথা বুঝছো? হাবি হামল, তুমি খুবই অমনোযোগী থাকো। শেষ ভরবেগ মানে কি? এমবি। আদি ভরবেগ মানে কি? এমইউ। আচ্ছা, পরিবর্তন মানে কি জানো তোমরা? পরিবর্তন মানে হলো আগে কিছু একটা ছিল, এখন নতুন কিছু একটা হয়েছে, দুটার বিয়োগফল। দুটার বিয়োগফল। তাহলে আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কত, এটা হচ্ছে আদি ভরবেগ। এটা কি? আদি ভরবেগ। এটা কি? শেষ ভরবেগ। তাহলে আমি যদি বলি ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন কত? এমবি মাইনাস এমইউ। এই যে শেষটা থেকে আদিটা বিয়োগ করছি। ভরবেগের পরিবর্তন মানে কি? আমি আস্তে আস্তে এই জায়গা থেকে নিউটনের দ্বিতীয় সূত্রে চলে যাব। ভরবেগের পরিবর্তন মানে কি? এমবি মাইনাস এমইউ। বুঝছো? তাহলে আদি ভরবেগ মানে হলো এমইউ, মানে ইউ হবে আর কি। হ্যাঁ, এমবি মাইনাস এমইউ। তাহলে আদি ভরবেগ মানে হলো এমইউ, শেষ ভরবেগ মানে হলো এমবি। আর তোমার যদি পরিবর্তন বলি, জাস্ট একটা থেকে একটা বিয়োগ করবা, শেষটা থেকে আগেরটা বিয়োগ। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি? এমবি মাইনাস এমইউ। এতটুকু জানতে হবে। এবং এটাও একটু মনে রাখো, ভরবেগকে আমরা পি দ্বারা মানে দেখে থাকি। আমরা পি নামে ভরবেগ চিনব। পি ইজ ইকুয়াল টু এমবি। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে পি ইজ ইকুয়াল টু এমবি, ভরবেগ। এখন আসো, আমরা এখান থেকে ডিরেক্ট তোমার আরেকটা বিষয় এখান থেকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, ধরো দুটো বস্তুর মধ্যে এখন সংঘর্ষ হবে। ধরো এটা একটা বস্তু, আমরা সংঘর্ষটা কলিশনটা ক্লিয়ার করে তারপর নিউটন দ্বিতীয় সূত্রে যাচ্ছি। এটা একটা বস্তু। বস্তুটাকে ধরো যে M1। M1 মানে হলো তার ভর হচ্ছে M1, আর এটাকে ধরো যে M2। ঠিক আছে, এটাকে ধরো যে আদিবেগ হচ্ছে U1, এটা আদিবেগ হচ্ছে কি? U2। ওকে, দুটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। ধরো দুজন দুই দিক থেকে মুখোমুখি আসতেছে, সংঘর্ষ হবে। এই যে সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পরে তারা কি এই ব্যবস্থায় থাকবে? না,
ধরো যে দুইটা হয় এদিকে চলে যাবে, না হয় দুইটা দুই দিকে চলে যাবে। ধরো যে আমরা দুইটা বললাম, দুইটা আবার দুই দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে দুইটা একই মুখে আসতেছে, সংঘর্ষ হলে আবার দুই দিকে দুইটা চলে যাচ্ছে। মার্বেল চিন্তা করো, দুই দিক থেকে দুইটা মার্বেল এদিকে দিলাম, সংঘর্ষ হয়ে আবার বিপরীত দিকে চলে গেল। বুঝতে পারছো? এবং এই যে চলে যাওয়ার ব্যাগ, এটা শেষ ব্যাগ, তাহলে এটাকে ধরো যে V1, এটাকে ধরো যে V2, এটাকে ধরো যে V1, এটাকে কি ধরবা? V2। বি কেন ধরলাম? শেষ ব্যাগ, আর ইউ মানে হলো আদি ব্যাগ। ঠিক আছে? তো আমাদের সংঘর্ষের ভরবেগের নিত্যতা অনুসারে এই সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ যদি সংরক্ষিত হয় তাহলে এই সূত্রটা মানবে। তুমি যদি এই যে দুটি বস্তুর সংঘর্ষের আগে এবং পরে ভরবেগের যোগফল বের করো, কথাগুলো বোঝার চেষ্টা করো। সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। এই যে এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। যদি তুমি দুইটা বস্তুর সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগের যোগফল বের করো, কি যোগফল, তাহলে উভয়টা সমান পাবা। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, পরীক্ষায় আসবেই। তাহলে সংরক্ষণশীলতার নীতি কি বললাম? সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে দুটা বস্তুর ভরবেগের যোগফল কি হবে? সমান হবে। আমরা একটু লিখি, তাহলে এটার ভরবেগ কত বলো? প্রথম বস্তুর ভর কত? বেগ কত? ভরবেগ কত? M1U1। ভরবেগ মানে কি? ভরবেগের গুণফল, জাস্ট দুটো গুণ করবা। আচ্ছা, তাহলে এটার বের করলা, সংঘর্ষের আগে এটার বের করলা, সংঘর্ষের আগে এটারও বের করো, এটা কি হবে? M2U2। দুটো যোগ করলাম, সংঘর্ষের আগে বের করলাম, সংঘর্ষের আগে এটারও বের করলাম, দুটা যোগ করলাম, তাহলে এটা হচ্ছে টোটাল কি? সংঘর্ষের আগে বস্তু দুয়ের ভরবেগের যোগফল। বুঝতে পারছো? সংঘর্ষের কখন? আগে বস্তু দ্বয়ের ভরবেগের কি করলাম? যোগফল বের করলাম। সংঘর্ষের পরে বের করি, তাহলে এটারও বর কি? M1 আছে আর কি, এটার বর কি? M2 আছে আর কি, বর তো একই থাকবে, বস্তুটা চেঞ্জ হবে না। তাহলে এটার ভরবেগ কত বলো এবার? গুড, M1V1। এটার ভরবেগ কত? M2V2। দুইটা যোগ করলাম, তাহলে সংঘর্ষের পরে বস্তু দ্বয়ের ভরবেগের যোগফল বের করছি। হ্যাঁ, সংঘর্ষের পরে এটার ভরবেগ কত? M1V1। এটার ভরবেগ কত? M2V2। যোগফল করলাম, শর্ত মতে দুটা সমান হবে। বুঝছো? সূত্রটা আমি আন্দাজে লিখছি না। সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল সমান সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল পরস্পর সমান হবে। মুখে বলতে পারবা? সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের ভরবেগের যোগফল পরস্পর সমান হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এটা যে যত ভালো মতো এখন বুঝে গেছো, তার জন্য সিকিউ সলভ, প্রবলেম সলভ তত সহজ হবে। ওকে, তোমরা বইয়ে দেখো, এই সূত্রটা দেওয়া আছে। M1U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। বুঝছো কিনা? এটা আমরা এইভাবে করে বের করে নিয়ে আসছি। মনে রাখো, M1 প্লাস U1 প্লাস M2U2 ইজ ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। বুঝতে পারছো? আচ্ছা, সেম ভাবে গতিশক্তি তোমাদের এখন আলোচনা হয় নাই, গতিশক্তি বিষয়ে আলোচনা হয় নাই, তারপর আমি বলে দেই। গতিশক্তি সমান হাফ অফ mv স্কোয়ার বা হাফ অফ M1 mu স্কোয়ার। আবার এটা বলবো না, মাথা গোলাই যাবে তোমাদের। এটা যখন সিকিউ বাড়াবো তখন যদি আসে, বা কাজ ক্ষমতা পড়াইতে হবে, কাজ ক্ষমতা পড়াইলে তারপর এটা বুঝবো। এটা কাজ ক্ষমতা ছাড়া এটা দিবেও না। এখন আসো আমরা চলে যাব হলো তোমার দ্বিতীয় সূত্রে চলে যায়। হ্যাঁ, এটা দ্বিতীয় সূত্র 3.6, ইফেক্ট অফ ফোর্স অন মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটনের গতিসূত্রের দ্বিতীয় সূত্রটা। ভরবেগ বিষয়টা সবার ক্লিয়ার? ভরবেগ বিষয়টা সবার ক্লিয়ার? ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফল। আদি ভরবেগ মানে কি? আদি, এই যে আদি বেগ হিসাব করবে এখানে, তাহলে আদি ভরবেগ। শেষ ভরবেগ মানে কি? এমবি। দুটা পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে আদিটা বিয়োগ করবা, এমবি মাইনাস এমইউ। দেখো, কোন বস্তুর যদি কখনো হার বের করতে বলা হয়, হার, তাহলে তুমি সিম্পলি সময় দ্বারা ভাগ করে দিবা। কোন বস্তু কোনো যদি হার বের করতে হলে ব্যাগের হার সময় দ্বারা ভাগ, ত্বরণের হার ত্বরণকে সময় দ্বারা ভাগ, সরণের হার সরণকে সময় দ্বারা ভাগ। ভরবেগের পরিবর্তনের হার মানে কি? এটাকে সময় দ্বারা ভাগ করে দিবা। বুঝছো? তাহলে হার মানে কি? ভাগ করে দেওয়া, কি দ্বারা? সময় দ্বারা। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি?
ভরবেগের পরিবর্তনের হার মানে কি? এটাকে সময় দ্বারা ভাগ করে দেয়া, বুঝছো? আমরা ত্বরণ পড়ার সময় একটা সূত্র পড়ছিলাম, কার মনে আছে? F is equal to A is equal to V minus V divided by T, মনে আছে? গুড। A is equal to V minus V divided by T। V মানে হলো শেষ বেগ, U মানে হলো T সমান হলো প্রয়োজনীয় সময়। গুড। আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শেষ করি। খেয়াল করো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, প্রত্যেকটা অক্ষর বোঝার চেষ্টা করবা। বস্তুর ভরবেগের, ভরবেগ মানে বুঝছো? আসো, ভর বেগ, ভর বেগ, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি? বিয়োগ। পরিবর্তন মানে কি? বস্তুর ভরবেগের পরিবর্তন বের করছি, এটা না বুঝলে কিন্তু তোমার কনসেপ্ট আনক্লিয়ার থাকবে। বুঝো, ভরবেগ বের করলাম, ভরবেগের পরিবর্তন বের করলাম। বস্তুর ভরবেগের পরিবর্তন এর হার, হার মানে কি? সময় দ্বারা ভাগ, বুঝছো? তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন এর হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে হলো এফ যত দিবা এটার সমানুপাতিক, বুঝছো? আমি আন্দাজে কোনো কিছু লিখতেছি না, লাইন ধরে ধরে লিখতেছি। ভরবেগের পরিবর্তন এর হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন দিলাম, মানে হলো তুমি বল যত দিবা বস্তুর ভরবেগের পরিবর্তনও তত বেশি হবে। ক্লিয়ার? বল যত বেশি দিবা ভরবেগের পরিবর্তনও তত বেশি হবে, সমানুপাতিক। তাহলে এতটুকু হচ্ছে আমাদের মূলত সূত্রটা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সেকেন্ড লাইন, যেদিকে বল ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনই সেদিকে ঘটে। লাইক দ্যাট, আমি এই যে গাইডটা এখানে রাখলাম, এর উপর বল দিলাম, তাহলে এটার ব্যাগের পরিবর্তন হয়েছে না? ব্যাগের পরিবর্তন হলে ভরবেগের পরিবর্তন হয়েছে না? ভরবেগের পরিবর্তন হয়েছে, কোন দিকে হয়েছে? আমি যেদিকে বল দিয়েছি ওইদিকে গেছে না? এটা ব্যাগটা ওইদিকে প্রাপ্ত হয়েছে না? তাহলে বল যেদিকে ক্রিয়া করবা, বল যেদিকে প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তনই সেদিকে ঘটে, তাই না? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন এই লাইনটা আমরা কোথা থেকে পাইছি? দ্বিতীয় সূত্র থেকে পাইছি। এটা একটু ক্যালকুলেশন করি। বস্তুর ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা ক্যালকুলেশন করো। এফ সমানুপাতিক, এখানে এম আছে, এখানে এম আছে, একটা এম কমন নাও, বি না মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এফ সমানুপাতিক, এমটাকে জাস্ট এখানে রাখো, মানে এটা একটু গুছায় লিখতেছি আমি। আর বি মাইনাস ইউ ডিভাইড বাই টি এরকম রাখা যায় না? এমটাকে জাস্ট গুণাকার উপরে রাখছি, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি অংশটাকে আলাদা করে লিখছি আর কি, বুঝছো? এখন এফ সমানুপাতিক, এই এম তো আছেই, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান কি? এ না? তাহলে এ বসাও। আর এখানে সমানুপাতিক চিহ্ন তুলে তুমি একটা সমান চিহ্ন আনো, ধ্রুবক পদ হিসেবে ওয়ান আসবে। এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে আমাদের বলের সূত্র। এফ ইজ ইকুয়াল টু এম, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ডেরিভেটিভস, বুঝছো? এটা আন্দাজে আসছে না? ওই যে নিউটন দ্বিতীয় সূত্র থেকে আসছে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ওইখান থেকে আমরা কমন নিয়েছি, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি আনছি, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান এ, আর এফ ইজ ইকুয়াল টু এম হয়ে গেল, বুঝছো? হাবি হামল বুঝে গেছে? না বুঝলে বলো, সমস্যা নেই, আবার বলবো, বুঝছো কিনা? তাহলে এটা কি কিসের সূত্র? বলের সূত্র। এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। তাহলে আসো, এফ, এফ মানে কি? বল। এফ মানে কি? বল। এবং বলের একক কি তাহলে? এই বলের একক কি? এফ এর একক কি? এফ এর একক হচ্ছে, কি আবিষ্কার করছে এটা? কার সূত্র? নিউটন। তাহলে নিউটন। এফ এর একক কি? নিউটন। বলের একক কি? বলের একক কি? নিউটন। এফ ইজ ইকুয়াল টু এম এ, বলের একক কি? নিউটন। এই আর কি, আমরা যে বল অধ্যায়টা পড়তেছি এটা হচ্ছে বল, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখন আসো, আমাদের আরো একটা বিষয় দেওয়া আছে, এটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এতটুকু সবার ক্লিয়ার? নিউটনের দ্বিতীয় সূত্র আবার বলো। নিউটনের দ্বিতীয় সূত্রটা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। বুঝতে হচ্ছে না? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ঠিক আছে না মামুনি, বুঝছো? এই ইয়েস, তুমি চাইলে লিখতে পারো। এই যে তুমি, এটা এমসিকিউ তে আসে, তো এটা এমসিকিউ তে আসে, নিচের কোনটি নিউটনের বলের একক না, ঘুরায় ভেসাই দেয়। এই যে তুমি চাইলে এটা লিখতে পারো, এ এম মানে কি? বলের একক কি?
কেজি। ত্বরণের একক কি? এটা লিখতে পারো, বলের একক কেজি, এম এস ইনভার্স 2, সমস্যা নেই। টিচার বুঝবে যে তুমি অনেক কিছু জানো যদি এটা লিখো, বুঝছো? আচ্ছা, এখন আমরা মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এই কনসেপ্ট আলোচনা করব। তাহলে বল শেষ, এখন কিছু বিশেষ বল নিয়ে আলোচনা। হ্যাঁ, মহাকর্ষ বল। দেখো, মহাকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ বল বলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মানের বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, ধরো প্রথম বস্তুটা হচ্ছে M1, প্রথম বস্তুটা কি ধরলা, দ্বিতীয় বস্তুটা ধরো M2। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। এবং ধরো যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে R বা D, কি ধরছে এখানে? R, বুঝছো? তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু M1 M2, মধ্যবর্তী দূরত্ব কত? R। মহাকর্ষ বলের সূত্র অনুসারে বা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এখানে তারা কি পরস্পরকে এক বলে আকর্ষণ করবে না? এটা কি মহাকর্ষ বল। মহাকর্ষ বলের মানটা তাদের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক মানে হলো ভর যত বেশি আকর্ষণ বলটাও তত বেশি হয়, বুঝছো? মানে দুইটা বস্তুর মধ্যে ভর যত বেশি হয় আকর্ষণ বলটাও তত বেশি হয়, বুঝে গেছে? দাও না, থাক না, গরম লাগে না। ভর যত বেশি আকর্ষণ বলটাও তত বেশি। আর তোমার এখানে আমাদের বলের মানটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে হলো তুমি দূরত্ব যত বেশি করবা, দূরত্ব যত বেশি নিবা, মানটা তত কমতে থাকবে। দূরত্ব যত বেশি নিবা মানটা তত কমতে থাকবে। সহজ হিসাব নিকাশ। মানুষজন দূরে চলে গেলে ভালোবাসা কমে যায়, আবেগ কমে যায়, টান কমে যায়, তাই না? এটাই। F inversely proportional with R, ঠিক আছে? এটা F proportional with M, বল ভরের গুণফলের সমানুপাতিক, বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝছো কিনা? বুঝা গেছে? দুটো যদি একসাথে করো লাইন দুটা, F সমানুপাতিক একটা দাও, উপরে M1 M2 দাও, তুমি 4 স্কোয়ার দাও, একই লাইন লাগলাম, এই 1 এর জায়গায় M1 M2 বসলো আর কি। F সমানুপাতিক পরিবর্তে সমান চিহ্ন নিয়ে আসো, একটা ধ্রুবক যুক্ত হবে G, বাকিটুকু একই। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, বুঝছো? তাহলে এখানে M1 কি প্রথম বস্তুর ভর, M2 কি দ্বিতীয় বস্তুর ভর, আর কি অভিকর্ষ তাদের মধ্যবর্তী দূরত্ব, আর জি কি মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, এটার মান ফিক্স 6.6710 ইনভার্স কত জানি 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। জি এর মানটা ফিক্সড, এটা মুখস্থ করে ফেলবা। 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর হচ্ছে জি এর মান। বলো জি এর মানটা কত বলো তো? 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, এবার আমি যদি বলি যুবরাজের বর হলো যে M, ছোট হাতের M, পৃথিবীর বর হলো যে বড় হাতের M। যুবরাজের সাথে পৃথিবীর, মানে আমাদের পৃথিবী নামক একটা গ্রহ আছে না, গ্রহের মহাকর্ষ বল বের করো, বুঝছো কিনা? যুবরাজ সূত্র দিয়ে বের করবে জাস্ট। যুবরাজের বর কত? ইয়োবো না যুব, যুবরাজের বর কত? ছোট হাতের M।
তারপর তোমার পৃথিবীর আর্থ, আর্থের পর হলো বড় হাতের এম। ধরো যে তাদের মধ্যবর্তী দূরত্ব আর বললাম, ডিস্টেন্স কত, আর এফ বের করো তো। সূত্রটা কি হয়? একই। হয়ে গেল তো, শেষ। আর এখানে হ্যাঁ, বুঝিনি। জি এর মানটা বসাবো এখানে, এমনি যে সূত্রটা বললেই তো হয়। এই যে তোমার এখানে জাস্ট কি বলবা, এফ ইজ ইকুয়াল, এটাকে বড় হাতের হাত ধরা, মানে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কেন দেখো, ইউরাস আছে কিন্তু এখানে, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা, ঠিক আছে? এটা চার, তাদের মধ্যবর্তী দূরত্বটা, ঠিক আছে? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে, এই যে দেখো বট গুলা গুণ করো, জি আর স্কোয়ার, শেষ। এই আর কি। আর তুমি পৃথিবীর ভর জানো, পৃথিবীর ভর কত, বল কত বলো? পৃথিবীর 6 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 × 10⁻6 মিটার। মানে এগুলো মুখস্থ এখন নাই, এখানে এখানে নাই, এগুলো এইচএসসি তে আছে, আছে মনে হয় এখানে ভাগশেষে। আর জি এর মান তো জানো, আর যুবরাজের বল জানা থাকলে বের করতে পারবা। ওকে, সহজ আছে। হ্যাঁ, বুঝি নাই। প্রশ্ন দেওয়া থাকবে, যুবরাজ তুমি একটু বলে দিও তোমার বরটা কত। হ্যাঁ, এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রটা পড়বো। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্র। দেখো নিউটনের তৃতীয় সূত্রটা আমরা, কি সমস্যা, দেখো নিউটন থার্ডস ল। তোমরা কি জানো পৃথিবীতে কোনো কিছু আসলে এমনি এমনি হয় না? পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না, প্রত্যেক কিছুরই কারণ থাকে। হ্যাঁ, মানে এটা যে কোনো কিছুই হোক, পৃথিবীর সবকিছুরই কি থাকে, কারণ থাকে, কোনো চাহিদা থাকে, কোনো নিড থাকে। মানে অ্যাকশন হলে সবসময় কি হবে, রিয়াকশন হবে। মানে তুমি আমাকে মারলা, আমি তোমাকে ভালোবাসবো না, আমিও তোমাকে মারতে চাইবো। তুমি আমাকে ভালোবাসলা, আমি তোমাকে ভালোবাসবো, এটাই তো। নিউটন থার্ড লটা হচ্ছে যে এরকমই, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বুঝি নাই? এই কথা বলিও না, ওদের ডিস্টার্ব হচ্ছে। আলী, সামনের বেঞ্চে আসো। নিউটনস থার্ড লটা কি? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। তুমি তোমার টেবিল বরাবর একটা ঘুষি মারো, টেবিলই তোমাকে সেম বলে আরেকটা ঘুষি মারবে, এবং তুমি ব্যথা পাবা, হাতে তুমি ব্যথা পাবা। তাহলে তুমি যখন, এই যে কথা বলিও না, তুমি যখন কোনো বস্তুকে এফ বল দিচ্ছ বা F1 বল দিচ্ছ, ওই বস্তু তোমাকে কি বল দিবে, F2 বল দিবে, ঠিক আছে? তুমি যখন কোনো বস্তুকে F1 বল দিচ্ছ, ওই বস্তু তোমাকে কি দিবে, F2 বল দিবে। বলের মানটা কি হবে, সমান হবে, F1 ইজ ইকুয়াল টু কি হবে, F2 হবে। তবে তুমি যেদিকে দিয়েছো তার ঠিক বিপরীত দিকে তোমাকে বলটা ফেরত দিচ্ছে না, এই জন্য আগে একটা মাইনাস চিহ্ন দিবা। F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2, এটা হচ্ছে নিউটন তার থার্ড ল। নিউটন থার্ড ল মানে কি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। F1 সমান মাইনাস F2। সহজ না? বলো জুনেদ, নিউটন থার্ড লটা বলো। তোমাদের বইয়ে পারবা না? দেখো তোমাদের বই একটু ভিন্নভাবে দেওয়া আছে যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটি প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। একই কথা, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। মানে ক্রিয়া থাকলেই কি হবে, প্রতিক্রিয়া হবে, অ্যাকশন থাকলেই কি হবে, রিয়াকশন হবে। এটাই হচ্ছে কথা। ওকে, তো এখন, হ্যাঁ
কোনটা? এরপরে দেখো, আমরা এই নিউটনের তৃতীয় সূত্র ইউজ করার একটা কিছু উদাহরণ দেওয়া আছে, তোমাদের একটা হাঁটার উদাহরণ দেওয়া আছে এখানে। এই যে একজন ব্যক্তি হাঁটতেছে, খেয়াল করো এখানে হাঁটার মধ্যে আমরা কি কি দেখি। এই যে একজন বস্তু হাঁটতেছে, হাঁটার সময় আমরা মাটিকে এরকম ভাবে একটা বল দিই না প্রতিনিয়ত? তো বল দিলে মাটিও আমাকে সেম বিপরীতে একটা বল দেয়। হ্যাঁ, যখন তুমি, এটা হচ্ছে মাটি, তো তুমি এদিকে একটা বল দিচ্ছ, মাটি তোমাকে এদিক থেকে একটা বল ফেরত দিবে না? এটা যদি তুমি F1 দাও, মাটি তোমাকে F2 বল ফেরত দিবে, এবং F1 এবং F2 বলের মান কি হবে? সমান হবে, তবে দিক বিপরীত যেহেতু মাইনাস F হবে। বুঝছো? এটাই, যে তুমি F বল দিচ্ছ, তোমাকে মাইনাস F বল ফেরত দিচ্ছে। বুঝতে পারছো কিনা? তুমি F বল দিলে তোমাকে F বল ফেরত দিবে। যে F বলটা ইউজ করে আমরা সামনের দিকে আগায় যাই। আরেকটু যদি ভেঙে ভেঙে বলি, এই F2 বলের দুটো অংশ থাকে, এইচএসসি তে ভেক্টর অধ্যায়ে তোমরা পড়বা। F2 বলের দুটো অংশ পাই, একটা হচ্ছে যে F cos থিটা, একটা হচ্ছে যে F sin থিটা। F sin থিটার কাজ হলো তোমার ওজনটাকে ধরে রাখা। তোমার ওজনটা, যে তুমি একটা ওজন আছে না তোমার, অভিকর্ষ বল তোমাকে ডব্লিউ ইকুয়াল টু mg বলে টানতেছে না, ওই ওজনটাকে ধরে রাখার কাজ হলো F sin থিটা। আর F cos থিটার কাজ হলো তোমাকে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া। ঠিক আছে, মানে তুমি সামনের দিকে আগায় যাচ্ছ, এটা কার জন্য? F cos থিটার জন্য। এটাকে যদি আরো ভাঙাও আর কি, এগুলো তোমাদের বই অত বিস্তারিত নাই। F sin থিটা হলো তোমাকে ওজনটা ধরে রাখে, F cos থিটা হচ্ছে তোমার সামনে দিকে আগায় নেয়। তুমি পানির উপরে দাঁড়ায় থাকতে পারো না কেন? পানির উপরে তুমি কি দাঁড়ায় থাকতে পারো? কারণ কি? কারণ পানি তোমাকে কোন রকম F sin থিটা বল দিতে পারে না। পানি তোমাকে কোনো F sin থিটা বল দিতে পারে না। F sin থিটা বল দিতে না পারার জন্য মানে ক্রিয়া বল দিচ্ছ, প্রতিক্রিয়া বল ওভাবে পাচ্ছ না। F sin থিটা নেই, ফলে তুমি মাটির দিকে দেবে যাও। বুঝছো? এই জন্য আমরা পানিতে দাঁড়ায় থাকতে পারি না। কাদা মাটিতে তুমি দেবে যাও কেন? সেম ঘটনা, আমরা F sin থিটা বল যথাযথ পাই না। বা তোমাদের অত কঠিন করে বলতে হবে না, তোমরা বলবে যে আমরা পর্যাপ্ত প্রতিক্রিয়া বল পাই না, এই জন্য আমরা ওখানে দাঁড়ায় থাকতে পারি না বা হাঁটতে পারি না। এই আর কি, এগুলো তোমাদের বইয়ে বলা আছে। শেষ প্রায়। সর্বশেষ আরেকটা টপিক আছে, ঘর্ষণ। ঘর্ষণ নিয়ে অত কিছু জানতে হবে না, পড়তে হবে না, বাট ঘর্ষণের কয়টা প্রকারভেদ আছে এগুলো একটু জানবা। দেখো, ঘর্ষণ মানে কি? ঘর্ষণ বলতে আমরা কি বুঝি? যখন দুইটি বস্তুর মধ্যে গতি সম্পন্ন হয়। খেয়াল করো, এই যে ধরো এটা বইটা, হ্যাঁ, এই বইটার একটা তলা আছে না, এখানে একটা তলা আছে না, সমতল, এটা একটু সমতল। যখন আমি দুটো বস্তুর মধ্যে বল দিলাম, নিউটনের প্রথম সূত্র অনুসারে এটা কি হওয়ার কথা ছিল? যখন আমি একবার বল দিছি, সমবেগে একে প্রাপ্ত করছি, এটা আজীবন সমবেগে চলার কথা ছিল না নিউটনের প্রথম সূত্র অনুসারে? কিন্তু আমরা দেখছি না, দেখছি অল্পক্ষণ পরে এটা থেমে গেছে, অল্পটুকু গিয়ে থেমে গেছে। কেন থেমে গেছে এটার আলোচনা আমরা ঘর্ষণে দেখবো। ফ্রিকশনাল ফোর্স। দেখো, তুমি কত সুন্দর দেখতেছো, এটা কত সুন্দর না? একদম তেলতেলে, একদম লেভেল, দেখতে পাচ্ছ না? যদি আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে তুমি একটু পরীক্ষা করো এটাকে, এই তলটাকে তুমি যদি খুব সূক্ষ্মভাবে দেখো, তলটা দেখবে এরকম এরকম, মানে অ্যাব্রো থ্যাব্রো টাইপ। আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। সেম ভাবে এটা তো অলমোস্ট দেখাই যাচ্ছে যে অ্যাব্রো থ্যাব্রো। একটু খেয়াল করে দেখো, অ্যাব্রো থ্যাব্রো দেখাচ্ছে কিন্তু। এই তলটাও কেমন, মানে সমতল বলতে পারবা না? তাহলে এটাও কেমন, এরকম একটু হালকা আর কি, তবে আছেই, একদম সমান না। ওকে, তো যখনই তুমি দুটা বস্তুর মধ্যে সংস্পর্শ করলা, এই খাঁজের ভিতরে কাজগুলা ঢুকে গেছে না? খাঁজের ভিতরে কাজগুলা ঢুকে গেছে না? কাজের ভিতরে কাজগুলো ঢুকে গেছে। কাজের ভিতরে কাজ যখন ঢুকে গেছে, এটার যে গতি, এই গতিটাকে বাধা দিচ্ছে, গতিটা হ্রাস করে ফেলতেছে। ফলে আমরা একটু করে দেখলাম বস্তুটা থেমে গেছে। যদি এই ঘর্ষণটা না থাকতো, এই ঘর্ষণ বলটা না থাকতো, কাজের ভিতরে কাজ ঢুকে না যেত, বস্তুটা আজীবন সমবেগে চলতে থাকতো। খেয়াল করবা, তুমি ঘর্ষণ যত কমাইতে পারবা, বস্তুটা তত দূরেও যাবে, মানে তার ব্যাগ কমানোর হারটা তত কম হবে। লাইক দ্যাট, তুমি টাইলসের উপরে একটা মাটির মধ্যে তুমি একটা মার্বেল ছুঁড়ে মারছো, কত দূর যাবে? এটা অল্প গতি থেমে যাবে, কারণ মাটিটা কেমন কষকষে না, কাজ অনেক বেশি। আর টাইলস চিন্তা করো, এই বোর্ডটা চিন্তা করো, বোর্ডটা একদম তেলতেলে না, মানে সমতল না। তারপরও আলট্রা মাইক্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখবে যে এখানেও খাজ আছে। চোখে হয়তো আমরা দেখতেছি না, খালি চোখে, বাট খাজ আছে, বাট অনেক কম। এই জন্য দেখবে টাইলসের উপরে মার্বেল মারলে এটা আরো অনেক দূরে চলে যাবে। বুঝছো? কারণ ঘর্ষণের মানটা অনেক কম। বুঝতে পারছো কিনা? তারপর তোমার ওই যে চাকার মধ্যে কাজ কাটা থাকে কেন? চাকা
গাড়ির চাকা, সাইকেলের চাকা, ওখানে কি থাকে? এই যে টায়ার, দেখো টায়ারের মধ্যে কাঁচ কাটা থাকে কেন? কারণ কি, তুমি টায়ার যখন ব্রেক কষবা তখন ইনস্ট্যান্ট ব্রেক হইতে হবে না, জায়গার মধ্যে আটকে যাইতে হবে না গাড়িটা। সো আমাদেরকে খাঁজগুলা, এই যে খাঁজগুলা বড় বড় করে বানাইতে হবে। কাজগুলো কি করতে হবে? বড় বড় করে বানাইতে হবে, যাতে আমরা যে কোনো প্রয়োজনে ব্রেক করতে পারি। বাট তো অনেক গাড়ি দেখবে যে কাজগুলো চলে গেছে চালাইতে চালাইতে, ওই গাড়ি কিন্তু তোমার পিচ্ছিল রাস্তায় চালানো যাবে না। কারণ কি, এখানে সহজে ব্রেক করা যাবে না, কারণ ওই যে ঘর্ষণ কমে যাবে, তখন ঘর্ষণ কমলে যে কোনো দুর্ঘটনা করতে পারে। তাহলে ঘর্ষণের উপকারিতা আছে, এটা হচ্ছে উপকারিতা। এখন যেগুলো বললাম গাড়ির ক্ষেত্রে ব্রেক কষা, ব্রেক কষাটা কেমন? উপকারিতা, যেটা আমাদেরকে তোমার যে কোনো দুর্ঘটনা থেকে প্রতিরোধ করে। এরপরে হচ্ছে ঘর্ষণের অপকারিতা কি? অপকারিতা হচ্ছে যে তুমি একটা ইঞ্জিন বানাইছো, ওই ইঞ্জিনের মধ্যে মোটর আছে না, ইঞ্জিনের মধ্যে ধরো যে মোটর আছে, এখন এই মোটরটা ঘুরবে, ঘুরবে না? ওই মোটরে যদি এরকম তোমাকে ঘোরার জন্য তো শক্তি দিতে হবে। এখন তুমি জাস্ট চিন্তা করো যে ঘর্ষণ যেখানে যত কম, তোমাকে শক্তি দিতে হবে তত কম কম, কারণ কম শক্তি দিলে তো সে ভালো চলবে। বাট যেখানে ঘর্ষণ বেশি, মানে আমাকে গতির বাধা দিচ্ছে বেশি, ফলে তোমাকে শক্তি দিতে হবে বেশি। তার মানে ইঞ্জিন চলার ক্ষেত্রে আমাদেরকে তখন ঘর্ষণটা কি করতে হয়? আমাদেরকে বেশ ভুগায়। এখন এই ঘর্ষণটা কমানোর জন্য আমরা কি ইউজ করি? যেমন আমরা মোটর বাইকে তোমার মোবিল ইউজ করো না? মোবিলের কাজটা কি? মোবিলের কাজ হলো ইঞ্জিনে দেওয়া হয়, এটা ইঞ্জিনে দিলে ঘর্ষণটা কমায়। লুব্রিক্যান্ট, এটাকে আমরা কি বলি? লুব্রিক্যান্ট। এই লুব্রিক্যান্টের কাজ কি? ঘর্ষণটা কমানো। এই যে গত কয়েকদিন আগে আমরা এগুলোতে তেল দিয়েছি চাকাগুলোর মধ্যে, কেন তেল দিয়েছি? মোবিল দিচ্ছি, তাও মোবিল কেন দিচ্ছি? ঘর্ষণটা কমানো। ঘর্ষণ কম হলে কি হবে? আমরা এটাই সহজে টানা হেঁচা করতে পারবো, আমাকে বল দিতে হবে কম, ঘর্ষণ কম হলে আমার জন্য সুবিধা বেশি। বুঝতে পারছো? সেম ভাবে আমরা ইঞ্জিনের ক্ষেত্রেও, ইঞ্জিনের ভিতরে মোবিল দেওয়া হয়, লুব্রিকেন্ট দেওয়া হয়, লুব্রিকেন্টের কাজ হলো ঘর্ষণ কমানো, ফলে শক্তির অপচয় হবে কম। বুঝতে পারছো? এই তো ঘর্ষণের ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা কি? আমাদেরকে সে, এই যে তুমি ধরো থেমে গেছো, যদি ঘর্ষণ না থাকতো আমি কি থামতে পারতাম? না। একবার চলতে শুরু করছে মানে আজীবন চলতেই থাকতাম। বাট ঘর্ষণ না থাকলে আমি থামতে পারতাম না। তোমাকে যদি এই যে একটা পিচ্ছিল রাস্তা, চিন্তা করো, একটা পিচ্ছিল রাস্তা, খুবই কাদামাটি, তোমাকে দৌড়াইতে দিছি, তোমাকে বলছি থামো, এখানে থামতে পারবা? থামতে পারবা, অর্ধেক চলে যাবা, মানে গড়গড়ায় অর্ধেক চলে যাবা, তারপর থামবা। হ্যাঁ, বাট তোমাকে আমি একদম মাঠে থামতে দিছি, মাঠে দৌড়াইতে দিছি, তুমি খুব সহজে একটু চেষ্টা করলে থেমে যেতে পারবা, কারণ মাঠের মধ্যে ঘর্ষণ বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিছু বাস্তবিক উদাহরণ, এই আর কি। তাহলে এখন আমরা ঘর্ষণের প্রকারভেদ গুলো একটু দেখি। দেখো, ঘর্ষণ কয় প্রকার? এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। স্থিতি ঘর্ষণ আমরা কোথায় দেখি? এই যে আমি হাঁটতেছি, এটা একটা কিসের ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। এই যে কোনো বস্তু, এই যে এই বস্তুটা এটার উপরে সুন্দর মতো বসে আছে না, এই বসে থাকার মানে কি? এই সমতলের সাথে সুন্দর মতো আটকে আছে না, এটা একটা কি? স্থিতি ঘর্ষণ, মানে স্থির অবস্থায় যেই ঘর্ষণ। এক কথায় স্থির অবস্থায় যেই ঘর্ষণ তাকে কি বলবা? স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। দেখেন জাস্ট সূত্রগুলো একটু করতে আর আহামরি আসে না। গতি ঘর্ষণ, একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান হয় যে ঘর্ষণ তৈরি হয়। এই যে এখন আমি স্থির রাখলাম না, আমি চলমান করলাম, এটা একটা তল, এটা একটা তল, তলের মধ্যে একটা ঘর্ষণ তৈরি হলো না, এটা একটা গতি ঘর্ষণ। মানে হলো গতিশীল অবস্থায় যে ঘর্ষণ তাকে কি বলবা? গতি ঘর্ষণ। তাহলে স্থির অবস্থায় যে ঘর্ষণ তাকে কি বলবা? স্থির ঘর্ষণ। আর গতিশীল অবস্থায় যে ঘর্ষণ তাকে কি বলবা? গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ, এগুলো বুঝে বুঝে বললে মনে থাকবে। যে এটা একটা বস্তু গড়গড়ায় গেল না, ঘুরে ঘুরে গেল না, এটা একটা আবর্ত ঘর্ষণ, আবর্তিত হয়েছে। হ্যাঁ, রোল করছে না, এটা রোল করছে। সেম ভাবে এটাকে যদি আমি সামহাও এরকম করে করতে পারি, এটা হচ্ছে একটা আবর্ত ঘর্ষণ। বুঝতে পারছো? লাস্ট হচ্ছে প্রবাহী ঘর্ষণ। নাই, প্রবাহী ঘর্ষণটা বইয়ে নাই, তবে বলি প্রবাহী ঘর্ষণ মানে পানির মধ্যে কোনো একটা বস্তুর মধ্যে যে এটা একটা প্রবাহী ঘর্ষণ, বায়বীয় মাধ্যমের মধ্যে এটা গেছে। হ্যাঁ, বায়বীয় মাধ্যমে এটা হয়েছে। তাহলে সেভাবে পানির মধ্যে তুমি কোনো কিছু ছেড়ে দিছো, এটা পানির মধ্যে যাবে না, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঠিক আছে, এই আর কি প্রকারভেদ গুলো উদাহরণগুলো পড়বা। এখন ঘর্ষণের প্রভাব, এই যে টায়ারের পৃষ্ঠ, রাস্তার মসৃণতা, তারপর হচ্ছে গতি নিয়ন্ত্রণ ও ব্রেকিং বল, এগুলো তো বলছি। তারপর হচ্ছে ঘর্ষণ কমানো, ঘর্ষণ আমরা কিভাবে কমাইতে পারি? যে তেল, মোবিল, গ্রিস জাতীয় পদার্থ, পিছনে লুব্রিক্যান্ট, এগুলো আমাদের ঘর্ষণটা কি করে? কমায়। যে সারফেস যত বেশি মসৃণ হবে তার ঘর্ষণ বল তত কম হবে। চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। দেখো, চাকা ব্যবহার করে কিন্তু ঘর্ষণ কমানো যায়। আমরা বাস্তবিক উদাহরণ বলি, ট্রলিটার মধ্যে চাকা লাগানো হয় কেন? পরীক্ষা আসে। ট্রলি দেখো না, ট্রলি বলতে বুঝছো ওই যে ব্যাগ গুলাকে কি বলে? হ্যাঁ, ট্রলি তো বলে না।
হ্যাঁ, ওই ট্রলি ব্যাগের মধ্যে চাকা লাগানো থাকে কেন? ট্রলির চাকা না থাকলে তো এটা আনা যেত না। তো এটা চাকা লাগানো থাকে কেন? যাতে ঘর্ষণটা কমানো যায়। ঘর্ষণ হলে আমাদের কম বল দিলে এটা সামনে আগায় যায় তত সহজে। তাহলে চাকা ব্যবহার, এটা একটা, এই যে এখানে একটা তোমার বিয়ারিং এর সুবিধা আছে। চাকাটা এমন ভাবে তৈরি করা যাতে ঘর্ষণটা আসলে কম হয়। এরপরে হলো গাড়ি, বিমান, দ্রুতগামী যানবাহন। তাহলে দেখো, ঘর্ষণ যত কম তার গতিও তত বেশি। একটা গাড়ি, তার সাথে একটা রাস্তা সরাসরি সংস্পর্শ হচ্ছে না, ঘর্ষণটা তত বেশি হচ্ছে না। বা একটা বিমান, রাস্তার সাথে, সে বিমান কি রাস্তায় চলে? না, বাতাসে চলে। বাতাসের মধ্যে ঘর্ষণ বলটাও তত কম, ফলে সহজে সে দূরে মানে যাইতে পারে। বিমানের ব্যাগও তত বেশি। গাড়ির সাথে বিমানের ব্যাগ বেশি না, কারণ ওই যে এখানে প্রবাহী ঘর্ষণ তুলনামূলক কম। বুঝতে পারছো? এরপর হচ্ছে যে দুইটি পৃষ্ঠদেশে ঘর্ষণ, এগুলো নিজেরা পড়বা। ঘর্ষণ বাড়ানো, ঘর্ষণটা আমরা কিভাবে বাড়াতে পারি? যে যত বেশি কষকষে করবা তত বেশি ঘর্ষণ বেশি, এই আর কি। ঘর্ষণ একটি অপ্রয়োজনীয় উপদ্রব। আমাদের ক্লাসের একটা প্রশ্ন ছিল, মনে আছে? প্রস্বেদন একটি প্রয়োজনীয় উপদ্রব, মনে আছে? পড়াইছি তো মনে হয় তোমাদের। প্রস্বেদন একটি প্রয়োজনীয় উপদ্রব, মানে প্রস্বেদন উদ্ভিদের জন্য ভালো আবার খারাপও। কারণ কি? প্রস্বেদনের মাধ্যমে অনেক বেশি পানি বের করে দেওয়া সম্ভব। আবার প্রস্বেদনটা গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত পানি সে বাইরে বের করে দেয়। ভালো খারাপও। সেইভাবে ঘর্ষণও, ঘর্ষণ আমাদের জন্য প্রয়োজন, আবার আমাদের জন্য একটু মানে ক্ষতিকর। ক্ষতিকর বলতে প্রয়োজন কেন? ওই যে তুমি হাঁটতেছো, থামতে হবে, রাস্তায় গাড়ি চালাইতেছো, ব্রেক করতে হবে, এগুলো কেমন ঘর্ষণের উপকারিতা। আর উপকারিতা কি? অপকারিতা কি? ওই যে এনার্জি লস, তুমি গাড়ির মধ্যে মোবাইল ইউজ করতে হচ্ছে, মাস শেষে টাকা যাচ্ছে না, তাহলে শক্তিটা মানে তোমার এক্সপেন্সিভ, তোমার এক্সপেন্সটা বাড়াই দিচ্ছে। তারপর ওই যে শক্তির ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত। ঠিক আছে? কারণ আমি যদি এটাকে এভাবে দিতাম, ঘর্ষণ বল যদি না থাকতে আজীবন চলতেই থাকতো, তাহলে এখানে আমাদের শক্তির, এই ক্ষেত্রে না হলে অন্য ক্ষেত্রে শক্তির অপচয়টা হয়। এই আর কি, আমাদের অধ্যায়টা থিওরিটিক্যাল পার্ট শেষ। নেক্সট দিন আমরা সিকিউ ধরবো। তাহলে আমরা প্রথমে কি পড়লাম? আমরা কি পড়লাম শুরুতে? দেখো, বইয়ের পড়া অনেক, অনেক বলতে এখানে আহামরি মানে প্রয়োজনীয় কথা কম লেখা। বইয়ের মধ্যে প্রয়োজনীয় কথা একদম কম, তোমার অপ্রয়োজনীয় কথাই বেশি এই বইয়ের মধ্যে আর কি। ঠিক আছে? সো চেষ্টা করবা ক্লাসগুলো আবার করে নোট করার জন্য। নোট করলে ওই নোটগুলাই তোমার জন্য প্রয়োজনীয়। পরীক্ষার আগে দেখবা যে আমি যা বলছি না, এগুলো 2 পৃষ্ঠা নোট বেশি হবে না। 2 পৃষ্ঠা পড়তে তোমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। 20 মিনিট পরে তোমার অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার হবে। এরপর গাইডে গিয়ে এমসিকিউ সলভ করবা। বুঝছো? তাহলে আমরা কি বলছি? জড়তার ধারণা ক্লিয়ার করছি আগে। জড়তা কি? বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে কি বলা হয়? জড়তা। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্থির জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। স্থির জড়তা মানে কি? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা। গতি জড়তা মানে কি? গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা। স্থির জড়তা উদাহরণ কি? চলন্ত বাস হঠাৎ চলতে শুরু করলে পিছন দিকে হেলে পড়লো। গতি জড়তা উদাহরণ কি? আমরা মানে চলন্ত বাস যদি ব্রেক কষে তাহলে সামনের দিকে ঝুঁকে পড়বে, এটা কিসের উদাহরণ? গতি জড়তার উদাহরণ। জড়তা থেকে আমরা কিসের ধারণা পাই? বলের ধারণা পাই। কারণ কি? বল যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, বা গতিশীল বস্তু তোমার গতির পরিবর্তন ঘটে, এটা হচ্ছে বল। তো আমরা 4 প্রকার বল নিয়ে আলোচনা করলাম। কি কি? মহাকর্ষ, তাড়িত চুম্বক, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম শক্তিশালী বল। সবল নিউক্লিয় বল হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল। মহাকর্ষ বল উদাহরণ কি? মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বল বলা হয়। তাড়িত চুম্বক বল উদাহরণ কি? পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন এবং যে নিউক্লিয়াস এর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলি? তাড়িত চুম্বক বল বলি। মানে হলো 2টা চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল তাকে আমরা কি বলি? তাড়িত চুম্বক বল বলি। আর সবল নিউক্লিয় বল কোথায় পাই? কোনো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, প্রোটন নিউট্রনের যে আকর্ষণ তাকে আমরা কি বলি? সবল নিউক্লিয় বল বলি। এবং সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻⁶ মিটার, দুর্বল নিউক্লিয় পাল্লা হচ্ছে 10⁻⁻⁻⁵ মিটার। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল। এরপরে কি বললাম? বলের নিউটনের প্রথম সূত্র কি? গতিশীল বস্তু চলতে থাকবে। এরপর হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। ভরবেগের পরিবর্তন হয় তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। F = ma পাই। এরপরে আমরা ভরবেগের নিত্যতা সূত্র m1 u1 প্লাস m2 u2 = m1 v1 প্লাস m2 v2। এরপরে নিউটনের থার্ড ল, এভরি রিঅ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। F1 = -F2। ওকে? উদাহরণ কি বললাম? মানুষের হাঁটা। মানুষের হাঁটার সময় আমরা বলটা দেখি। এরপরে কি বললাম? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার। কি কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ,
প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ মানে কি, কোনো বস্তু স্থির অবস্থা আছে এর মধ্যে যে ঘর্ষণ। আর গতি ঘর্ষণ মানে কি, কোনো বস্তু গতিশীল অবস্থা আছে যে ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ মানে কি, কোনো বস্তু রোল হচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে, এটা কি আবর্ত ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ মানে কি, কোনো বস্তু কোনো প্রবাহীর মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ এটা কি, প্রয়োজনীয় উপদ্রব। শেষ।